কিছু জিজ্ঞেস করলাম, এসএসসিটা দেখে সে চলে গেল। ডাক্তার ব্যাংকে গেছে, আর বসে থাকবার কইতেছে। সাধারণ পাবলিক কোথায় যাবে? 3 বেলা খাবার দেওয়ার 500 টাকা। ওয়ার্ড বয় নাই, আয়া নাই। এটা তো আপনি আমারে বলেন নাই কখনো, বলছেন? সিআর বাদ দিয়ে আমাকে বলতে হবে যদি আমি সঠিকটা বলতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সারা দেশ থেকে এই হাসপাতালে ভালো চিকিৎসা সেবার প্রত্যাশায় ভিড় করে বহু মানুষ। পরিসংখ্যানে দেখা গেছে 2015 সালে প্রায় 8 লাখ রোগীকে সেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। 8 বছরের ব্যবধানে অর্থাৎ 2023 সালে সেবা প্রত্যাশীর সংখ্যা বেড়ে হয়েছে 15 লাখ। ঢাকা মেডিকেলের একটা ইউনিক বৈশিষ্ট্য এটা যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কাউকে ফেরত দেয় না। 4000-এর উপরে রোগী এখানে থাকে, কিন্তু আমাদের অথরাইজ বেড হচ্ছে 2600। তো এই অতিরিক্ত রোগীর যে চাপ, এটা সামলানো আসলেই খুবই ডিফিকাল্ট। তো এটার কারণ হচ্ছে যে বিভিন্ন জেলার ডক্টর না থাকা এবং ওয়েল ইকুইপ না থাকা বা ইকুইপমেন্টগুলো ফাংশনাল না থাকা। আরেকটা মনে হয় যে রুগীদের কনফিডেন্স, এসব কারণে রুগীদের হয়তো আস্থাটার অভাব আছে, সেই কারণেই তারা হয়তো ঢাকায় চলে আসতে চায়। প্রশ্ন হলো, তাহলে কি প্রয়োজনীয় চিকিৎসা মেলে না ঢাকার বাইরে? এর উত্তর জানতে চলুন ঘুরে আসি ঢাকার পাশের কোনো জেলা শহর থেকে। রাজধানী ঢাকা ও বরিশালের মাঝামাঝি অবস্থানে ফরিদপুর। পদ্মা সেতু রাজধানী থেকে সেই দূরত্ব আরও ঘুচিয়েছে এই জেলার। এখানকার চিকিৎসা প্রতিষ্ঠানগুলো বৃহত্তর ফরিদপুর ছাড়াও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 থেকে 12টি জেলার চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি এই জেলার চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর আদতে সার্বিক পরিস্থিতি কী। কুমার নদের তীর ঘেঁষা বক্ষব্যাধি হাসপাতাল। ভেতরে ঢুকতেই চোখে পড়ে চত্বর জুড়ে আগাছা আর গরু ছাগলের অবাধ বিচরণ। যক্ষ্মা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য 1961 সালে ফরিদপুরে প্রতিষ্ঠিত হয় এই বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতাল। শুরুর দিকে 20 জন রোগীকে এই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া সম্ভব ছিল। তবে এখন এতটাই জীর্ণশীর্ণ অবস্থা যে টাকার বিনিময়েও রোগী ভর্তি করানো যাচ্ছে না এই হাসপাতালে। যক্ষ্মায় আক্রান্ত রোগী ভর্তি রেখে সেবা দেয়া এ হাসপাতালের মূল কাজ হলেও ভেতরে গিয়ে দেখা গেল মহিলা ওয়ার্ডে মাত্র 2 জন শুয়ে আছেন। পাশে নেই রোগীর কোনো ফাইল কিংবা ব্যবস্থাপত্র। কানে শুনি না, মানুষ যা কয় আমি শুনিও না, আমি জপ দিই না। এ নেই নইছি 2 মাস। পুরুষ ওয়ার্ডে গিয়ে মিলল আরেক চিত্র। শহরের টেপাখোলার বাসিন্দা একমাত্র রোগী অভিমন্যু। রোগী হয়ে ভর্তির কারণ 3 বেলা খাওয়ার নিশ্চয়তা, পাশাপাশি ঠিকাদার খায়রুলের কাছ থেকে মেলে হাজিরার টাকা। এনে দিছে কন্ট্রাক্টরের মধ্যে আর কি, কন্ট্রাক্টরে খাবার টাবার আনে সে আর কি কাকা আমার 3 বেলা খাবার দেওয়ার 500 টাকা দিছে আর কি। দুপুরের খাওয়ার পরেই তারা যে যার মতো ফিরে যান নিজ বাড়িতে। লোকজন থাকে না, তুমি তাহলে ওই যে ডাইট দুটি দুজন থাকে, চলে বন্ধ থাকে। হাসপাতালে রান্নার দায়িত্বে বাবুর্চি হীরা খানম। একজন রোগীর জন্য 1.5 কেজি খড়ি বরাদ্দ, তাই এরকম করে 9 কেজি খড়িতে তো 2 বেলা রান্না করা যায় না।
এই হাসপাতালে প্রত্যেক রোগীকে 175 টাকার খাবার দেয়া হয়। হাসপাতালে রোগী ভর্তি না থাকলে এই খাবারের বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তাই এমন অভিনব কায়দায় রোগী ভর্তি দেখানো হয়। তবে ফোনে চ্যানেল 24-কে খায়রুল জানান তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। আমার হলো যে করে রুগী সে করে বলে দেয় যে করে রুগী আছে খাবার ওই খাবারগুলো আমি নিয়ে যাই। এইটা ছাড়া এটা আমি বছর আমি করে টাকা দিই না, কেরি করে। আমি হলো মেম্বার 20 বছর ধরে, তখন ওই যে গরিব মানুষ আমি দিই। এতক্ষণ আপনারা দেখলেন ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতালের চিত্র। বিরতির পর আমরা যাব বক্ষব্যাধি ক্লিনিকে। বক্ষব্যাধি হাসপাতালের ঠিক উল্টো পাশেই 3 একর জমির উপর এই বক্ষব্যাধি ক্লিনিক। সকাল থেকেই 5-7 জন অপেক্ষা করে আছেন ক্লিনিকের সামনে। একজন আবার টিবি পজিটিভ। একদিকে চিকিৎসক না থাকা, অপরদিকে বসার জায়গা না থাকায় টিবির মতো সংক্রামক ব্যাধি নিয়েও দিনভর ঘুরে বেড়াচ্ছেন রোগীরা। বুকটা ভার থাকে, তো যাই এসে দেখি, তাই একটু 5 টাকাতে ট্রিট করলাম। তো বললো যে এখনো ডাক্তার আসে নাই, আসবে, বসেন। ডাক্তার ব্যাংকে গেছে, এখন বসে থাকবার কইতেছে। এখন আমি রিক্সা নিয়ে কতক্ষণ বসে থাকবো? আমারও তো পেট আছে। গ্রামগঞ্জে এসে যদি আমরা আপনাদের সহযোগিতা না পাই এখানে, তাহলে সাধারণ পাবলিক কোথায় যাবে? তাকে জায়গাটা কোথায়? দেখি সালটুলিন, জ্বর আসে। বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকের একমাত্র চিকিৎসক ডাক্তার মেরিনা পারভিন বলেন, নিরাপত্তাহীনতার কারণে রাতে হাসপাতালে থাকেন না রোগীরা। আমাদের এইখানে তো দেখতে পাচ্ছেন যে ডাক্তার নাই, যেখানে ডাক্তার নেই সেখানে রোগী ভর্তির তো আসলে থাকতে চায় না রোগীরা। আমাদের হচ্ছে যে ডিউটি আওয়ার 2:30 পর্যন্ত, মেইনলি আউটডোর। আর আপনার হসপিটালে 24 ঘন্টাই খোলা। ওয়ার্ড বয় নাই, আয়া নাই, এক সিস্টার মাত্র আছে একজন। সে কি একা থাকবে একটা হসপিটালে আর এইরকম একটা জায়গায়? বিকালের জন্য আর আপনার নাইট গার্ডের জন্য আমরা 2 জনকে আমরা হচ্ছে ডায়েট হিসাবেই রাখি, কিন্তু ওদেরকে ডায়েট দিই না, টাকা নিয়ে আমাদেরকে সার্ভিসটা দেয়। একথা সূত্র ধরে আমরা যাই ফরিদপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে। একজন রোগীও থাকে না, আমি তো জানি রাত্রে রোগী থাকে। প্রথমে তিনি সব বিষয় নিয়ে অস্বীকৃতি জানানোর পরে চ্যানেল 24-এর সামনেই তার চিকিৎসককে ফোন দেন, আর তখনই বের হয়ে আসে থলের বেড়াল। আমাদের ওইখানের যে রোগীরা ভর্তি থাকে সেই রোগীরা রাত্রে কি থাকে না? যে রোগী থাকবে না তার এডমিশন নাই, বাস নাম কাটিয়ে দেবেন, বাস। সে যদি স্বেচ্ছাচারিতা করে সেটা সম্ভব না। আর কন্ট্রাক্টর নাকি রোগীদের টাকা দিয়ে, উল্টা টাকা দিয়ে রোগীদের রাখে তার মানে ডায়েটটা চালু রাখার জন্য। না, এই সিস্টেম বন্ধ, এই সিস্টেম চলবে না। এটা তো আপনি আমারে বলেন নাই কখনো, বলছেন না? ওই যে বললো যে কালকে না রাত্রে নাকি থাকে না অনেকদিন। নিরাপত্তা কে দেবে বলেন? নিরাপত্তার কোনো প্রহরী নাই আমাদের, নৈশ প্রহরীও নাই, নাইট গার্ড নাই, কিছু নাই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, যক্ষ্মা রোগী কমে যাওয়ায় এই জনবল সংকট তৈরি হয়েছে। টিবির চিকিৎসা যে করবে তাকে যে অপশন দেওয়া হয়, আপনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হবেন না এই টিবি ক্লিনিকে ভর্তি হবেন, সে কিন্তু অবশ্যই মেডিকেল কলেজকে প্রেফারেন্স দিবে অথবা 100 বেডকে প্রেফারেন্স দিবে। এই জন্য আমাদের সব টিবি বাংলাদেশের সব টিবি ক্লিনিকগুলোতেই কিন্তু রোগী কমে যাচ্ছে। শতবর্ষী ফরিদপুরের জেনারেল হাসপাতাল। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সব ক্ষেত্রেই রয়েছে জনবল সংকট। আর এই সংকটের কারণে এই হাসপাতালে সেবার মানও বেশ নাজুক। আমার বয়স 90 বছর, তো সে তো ঝুঁকিপূর্ণ রোগী, তো তাকে তো নিয়ে বারবার এখানে আসা যাবে না। একটা ক্যানোলা পরানোর জন্য 3টে নার্স ওইখানে গেল, তারপর সুন্দরভাবে ওনারা ক্যানোলাটা পরাইতে পারে নাই, এখনও পরাইতে পারে নাই। এখন এর চাইতে দক্ষ নার্স আবার খুঁজ দেয়, আইনাই ক্যানোলাটা পরাবে। এই হলো হাসপাতালের দশা। আমরা যে 4 দিন থাকলাম, 4 দিন আসলে কি বলবো, এত কষ্ট সরকারি হসপিটালে আশা করা যায় না। অন্যান্য জায়গার তুলনায় ফরিদপুর সদর হসপিটাল খুব বেশি বাজে অবস্থা। বাকি যারা কনসালটেন্ট আছেন এনাদের পরামর্শ নেই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে মেডিকেল কলেজ আছে, ওনাদের পরামর্শ নেই, এভাবে চলতেছে। এমন ভোগান্তি আর সংকটের পেছনের কারণগুলো জানালেন সিভিল সার্জন।
যারা ট্রেনিং পোস্টে যায় তখন তারা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করলে কর্তৃপক্ষ তাদের টান দিয়ে নিয়ে যায়, আমাদের ডিসচার্জ করতে বলে আমরা ডিসচার্জ করে দিয়ে দিই। কিন্তু আমার যে পদটা খালি থাকে সেই পদটা তো এভাবে খালিই থাকে। 100 বেডের হাসপাতালে 37 জন ডাক্তারের পদ আছে, কিন্তু পদায়নের ক্ষেত্রে দেখা যায় যে আমার ডাক্তার আছে 16 জন কি 17 জন। আমার সিনিয়র কনসালটেন্টের এখানে 6টা পদ আছে, বর্তমানে সবগুলো পদ শূন্য। জুনিয়র কনসালটেন্টের 6টা পদের মধ্যে 3টে পদ ফিল আপ আছে, 3টা খালি। চিকিৎসক না থাকার বিষয়ে সিভিল সার্জনের সাথে এক সুরে সুর মেলালেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ডাক্তারদের যেহেতু প্রশিক্ষণ দরকার, উচ্চতর প্রশিক্ষণ দরকার, তারা প্রতিনিয়তই এক জায়গা থেকে এক জায়গায় মুভ করছে এবং প্রমোশন যে রেটে আগে হতো তার থেকে অনেক বেশি রেটে প্রমোশন হওয়ার কারণে এই পদগুলো প্রতিনিয়ত খালি হচ্ছে এবং দেখবেন যে প্রতিনিয়ত ফিল আপ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যে ডাক্তারদেরকে যথাযথ জায়গায় পদায়ন করে চিকিৎসা সেবাটা, স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য। এখন পাঠাইছে বলতেছে আমাদের কাছে এখানে মেশিন নাই এই জন্য বাইরে থেকে এডি করানো লাগবে, আর এডি বাইরে থেকে করাইলে তো তাদেরও কমিশন পায়। সরকারি সেবা খাতগুলোর যখন টালমাটাল পরিস্থিতি, তখন সাধারণ মানুষের শেষ ভরসাস্থল হয়ে ওঠে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার। আর মানুষের সেই শেষের পথটায় একটা সময় কাটা হয়ে দাঁড়ায় এমন ব্যাঙের ছাতার মতো বেড়ে ওঠা বেসরকারি হাসপাতালগুলো। আপনারা জানেন যে আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করছে। ওই আইনের মধ্যে আমরা এটা আনবো এখন থেকে, যে কত দূরত্বের মধ্যে এটা করতে পারবে। কিন্তু এটা আমাদের একটা বড় ব্যর্থতা, আমি স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে আমাদের এখন পর্যন্ত কোনো আইন করা হয় না যার মাধ্যমে বলতে পারে যে এত দূরত্বের মধ্যে ব্যক্তিগত প্রতিষ্ঠান করা যাবে না। বিরতির পর ফরিদপুরের চিকিৎসা কেন্দ্রগুলোর নানা অনিয়ম ও অব্যবস্থাপনাগুলো জানাতে আমরা যাব ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল। বাইরের চাকচিক্য দেখে বোঝার উপায় নেই ইমারতের ভেতরটা কতটা রোগাক্রান্ত। আপনাকে নাগাল মাইয়ারা কয় যে হার্টের রুগী এই কয়, আর কিছু কয় না। কোনোরকম একটা গ্যাসের ট্যাবলেট, ওই দাদা যে 2টা ট্যাবলেট দেয়, এই খাওয়ানো হইতেছে, আর কোনো কিছু লেখাও দেয় না। এক মাস আগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ঝর্ণা বেগম। পরীক্ষা নিরীক্ষায় হৃৎপিণ্ডে ধরা পড়ে 2টি ব্লক। সরকারি হাসপাতালে থেকেও পরীক্ষা নিরীক্ষা করাতে হয়েছে বেসরকারি হাসপাতালে। চিকিৎসা করেছেন একাধিক চিকিৎসক, কিন্তু ফলাফল শূন্য। পরীক্ষা মেলা করছি না, আরো 2টা দিছে আমার পাড়ার কাজে নেই, বাইরের তো করবার কইছে না, খাই মরতেছি, আমি কিভাবে পরীক্ষা করবো? অসঙ্গতির গল্প এখানেই শেষ না। অনুসন্ধানে দেখা গেছে 2017 সালে 8 কোটি 88 লাখ টাকা ব্যয়ে এনজিওগ্রামের জন্য ক্যাথল্যাব প্রতিস্থাপন করা হলেও বর্তমানে তা অকেজো। টেকনিশিয়ান, যে মেশিন চালানোর মতো দক্ষ কোনো লোক একজনও নেই। অলস পড়ে আছে 23 কোটি 89 লাখ টাকার এমআরআই মেশিন। বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ ফরিদপুরের যে এমআরআই মেশিন, সেই মেশিনটি 2024 সালের 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে এবং সেটা কিন্তু মেশিনের ত্রুটির কারণে নয়। সরকারের সাথে কোম্পানির যে চুক্তি, সেই চুক্তিটি অনুযায়ী যে অর্থ সরবরাহ করার কথা, সেই অনুযায়ী অর্থ সরবরাহ হয়নি বলে এই গুরুত্বপূর্ণ মেশিনটি বন্ধ রয়েছে। অথচ এই মেডিকেল হাসপাতালে কিন্তু প্রতিদিন গড়ে 4 থেকে 5 জন রোগীর এমআরআই করার প্রয়োজন হয়, যাদেরকে বেসরকারি মেডিকেল ক্লিনিকের আশ্রয় নিতে হয়। ছয় মাস ধরে নষ্ট ডিজিটাল এক্স-রে মেশিন, যার বাজার মূল্য 4 কোটি 82 লাখ।
দীর্ঘ 9 বছর ধরে রেডিওথেরাপি দেওয়ার এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি কিন্তু এভাবে বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কিন্তু জানেন না এই বাক্সের মধ্যে আসলে কি আছে এবং এই যন্ত্রটি কিন্তু কেউ সেভাবে গ্রহণই করেননি এবং এটির কিন্তু আসলে কোনো ধরনের ব্যবহার করে যে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্টও দেওয়া হয়নি, সেটি আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই যন্ত্রটি ইনস্টল করার জন্য যে বাংকার তৈরি করা হয় সেটিও কিন্তু তৈরি করা হয়েছে যন্ত্রটি আসার পরে এবং তারপরে কিন্তু যন্ত্রটি ইনস্টল করা হয়নি। সরকারের কোটি টাকায় কেনা রেডিওথেরাপির মতো একটি গুরুত্বপূর্ণ যন্ত্র বছরের পর বছর এভাবে বাক্সবন্দি থাকায় প্রমাণ করে এই হাসপাতালে কতটা অনিয়ম এবং অব্যবস্থাপনা রয়েছে। সব মিলিয়ে মৌলিক পরীক্ষা নিরীক্ষার প্রায় 55 কোটি টাকার যন্ত্র হাসপাতাল কক্ষে পড়ে থেকে নষ্ট হচ্ছে। গেল বছর সংসদীয় কমিটিতে হাসপাতালটির অসঙ্গতি নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়, যেখানে যন্ত্রপাতি ক্রয় নিয়ে প্রায় 47 কোটি 17 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এইটা এত লোকের সামনে আসলে আপনাকে এইসব ভিতরের খবর আমার কাছে যেটা মনে হয় সেটা যদি আপনাকে বলতে যাই এটা তো সঠিক হবে না, আমার ব্যক্তিগত, তাহলে এই সিআর বাদ দিয়ে আমাকে বলতে হবে যদি আমি সঠিকটা বলতে চাই। এটা আপনি শুনবেন? কারণ আমি যদি সাধারণ পাবলিক হতাম অনেক কিছুই বলতে পারতাম, চাকরি করলে তো বলা যায় না। আমাদের নিমু একটা আছে যেটা মানে বড় যন্ত্রপাতি ঠিক করে, আমরা সেই সব কাগজপত্র পাই নাই, যেগুলো পেয়েছি সেগুলো আমরা দিয়েছি, কিন্তু তারা বলছে যে না এটা ঠিক করতে গেলে এই কাগজ লাগবে, কিন্তু আমরা ফাইলপত্রে সেই 2-1টা কাগজ আমাদের শর্ট ছিল। আইসিইউ আমাদের মেশিন বেশি আছে, বিভিন্ন সময় মেশিন আছে, যেমন আপনার করোনার সময় এক্সট্রা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 10টা আসছে, তারপর আপনার ইমার্জেন্সি ফান্ড থেকে আসছে। ব্যবহার কিছু আমরা অল্টার করে করতেছি যাতে নষ্ট না হয়। যন্ত্রপাতি সরবরাহের কাজ পায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ। অথচ নানা অনিয়মের কারণে 2012 সালে কালো তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি। তবে তারপরও 2017 সালে ফরিদপুর মেডিকেলের 75 কোটি টাকার যন্ত্রপাতি কেনার কাজ পায় মুন্সি সাজ্জাদ হোসেনের প্রতিষ্ঠান। দেশের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য, অথচ রোগাক্রান্ত এই খাত কবে সুস্বাস্থ্যের অধিকারী হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উপরমহলের প্রত্যাশা আর আশ্বাসের বাণীতে মানুষ খোঁজে কেবল সমাধানের পথ, যদিও বাস্তবতা হলো প্রতি 10,000 মানুষের সেবায় নিয়োজিত আছে 2 জন চিকিৎসকেরও কম চিকিৎসক।